নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরে আমরা আছি মোটের ওপর ভালোই। কালকে প্রচুর কার্বোহাইড্রেট খেয়েছিলাম, সেজন্য আজকে একটুখানি কমপ্লেক্স কার্ব দিয়ে দিনটা শুরু হলো। প্রোটিন দিয়ে শুরু করলেই ভালো হতো, কিন্তু ঠিক আছে, বাকি সবার জন্য যা হয়েছে আমার জন্য তাই হোক। তারপর নিয়ে নিলাম একটু লেবু দেওয়া লাল চা। আমার হাজব্যান্ড সকালবেলায় উঠে চলে গেছে বাজার করতে, আমিষ বাজার করতে। আমি যেতে চেয়েছিলাম, এই জিনিসগুলো আমি করে আনতে পছন্দ করি, কিন্তু সে বললো যে তুই রাস্তার এত বেহাল অবস্থা হয়ে রয়েছে, ব্যাপারটা খুব ঝুঁকি, আমি বরং করে আনছি, তুমি বাড়িতে থাকো। তো সে বেরিয়েছে। আর কালকে আমরা ঢোকার পর সে একটুখানি বেরিয়েছিল, কালকে সন্ধ্যেবেলার সময় আর কি। তো ফেরার পথে ওর মতো মানুষ যে হাঁটতে ভীষণ ভালোবাসে, সে কিনা হাতিমোড় থেকে এই পর্যন্ত এসেছে রিকশায়। কারণ রাস্তাগুলো জল দিয়ে এমন পেছল করেছে, একে তো পাথুরের রাস্তা হয়ে গেছে, তারপর জল দিয়ে পেছল করে দিয়ে ব্যাপারটা অত্যন্ত ঝুঁকির হয়ে গেছে। তা সেই জন্যই বললো যে রাস্তার এত খারাপ অবস্থা হয়েছে যে এখন চলাচল করা যাচ্ছে না, আমি বরং বাজারটা করে আনি। তো সে যখন গেছে, এখন না ফেরা পর্যন্ত দেখুন এই পাড়ার রাস্তা দিয়ে হেঁটে ফিরবে, সেজন্য চিন্তা হচ্ছে। যতক্ষণ না ফিরছে স্বস্তি নেই। ব্যথা পাইছো মাসি? আসতে গিয়ে ব্যথা পাইছো? ব্যথা পাইনি, জুতাতে উষ্টা খাইছিলাম। উষ্টা খাওয়া মানে হোঁচট খাওয়া। উষ্টা খাওয়া মানে হচ্ছে হোঁচট খাওয়া। আর রাস্তায় মাসি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলে? পড়তে নিছিলা? রাস্তাখানার অবস্থা পড়লে তো শেষ হয়ে যেতাম। হ্যাঁ, রাস্তার অবস্থা খুব ভালো, ও খুব সাবধানে হাঁটে, তাই যদি একটু এ হতো তাহলে পড়েই যেত। আবার হও। নাতনির পরীক্ষা চলছে, সব থেকে বেশি টেনশন হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের, অবশ্যই দিনহাটায় বসে বসে আমার মায়েরও। বুড়ো মানুষ কী বা করবেন টেনশন করা ছাড়া। আজকে ওপরে এসে সে কথাই বলছিলেন, তোদের তো দেখছি কোনো চিন্তাই নেই। টুপুরকেও বলছেন তোরও তো কোনো চিন্তা নেই দেখছি, আমার কেন এত চিন্তা হচ্ছে। তারপর নিজেই সেটার উত্তর বলে দিলেন, বললেন যে আসলে আমরা বুড়ো মানুষ তো কি করব, সারাদিন বসে বসে বুঝতে পারি না, তাই জন্যই চিন্তা করি। খাওয়া দিয়ে ব্লগ শুরু, আর খাওয়া দিয়েই চলছে এখনো পর্যন্ত। কালকে তো কার্বের পর কার্ব চলেছে, প্রোটিন কিছু ছিলই না। তো আমার যে যে আমার মানে ডায়েট প্ল্যানটা করে দিয়েছে আর কি, সে প্রত্যেক দিনের ডায়েট প্ল্যান আমাকে দেয়নি, ওভারঅল একটা জিনিস বলে দিয়েছে। তো সে একটুখানি রাগ করেছে কালকে আমার উপর। ওর এরকম আরও অনেক ক্লায়েন্ট আছে যারা খুব বেশি ব্যস্ত, তারাও তো সুন্দর ডায়েট প্ল্যান করে। আসলে ঠিক আছে, আমি আসলে অভ্যস্ত না হয়তো বা এই লাইফস্টাইলে প্রত্যেক দিন সকালে বেরোতেই হবে, হয়ে গেলে হয়তো দু একদিনের মধ্যে আমার ব্যাপারটা সরবরাহ হয়ে যাবে। আর কালকে ঠিক যখন বেরোচ্ছি তখন এত তাড়াহুড়ো, কিছু বলেও যেতে পারলাম না। মিনামাসিকে কালকে অফ করিনি আমি। মিনামাসি এসেছে, সে উপরে বাসন কোসন শুধু মেজেছে। সকালবেলা তো জলখাবারের পর অনেক বাসন হয়েছিল, সেগুলো মেজেছে। আর নিচে আলপনা দিকে একটু কুটে বেটে দিয়েছে, আলপনা দিয়ে কালকে রান্নাবান্না করেছে। আমিও আর বলে দিতে পারিনি, সেই জন্য কালকের দিনটা একটু হয়ে গেছে ওরকম। আর আমি একটা জিনিস বুঝতে পারছি বন্ধুরা, ডায়েট যদি মনোটোনাস না হয় তাহলে না খুব ডিফিকাল্ট। কারণ প্রত্যেক দিন উঠে সকালে যদি আমি ভাবতে শুরু করি যে আজকে আমি কী রকমারি খাবার খাবো, তাহলে আমার সারাদিনের চিন্তাটা ওই খাবারকে ঘিরেই হবে, যাতে আমার এইটা হবে ওইটা হবে। ব্যালেন্স মিল হলেই হলো, তাতে আমার কার্বও লাগবে, প্রোটিনও লাগবে, ফাইবারও লাগবে, হেলদি ফ্যাটও লাগবে, সবই লাগবে। ওইরকম 2-3টে মিল প্ল্যান যদি আমি করে ফেলতে পারি, ওই 2-3টেই ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে। সপ্তাহে 7 দিন ওটা করা খুব ডিফিকাল্ট হবে। তাহলে আমার আবারও বলছি, খাবার কেন্দ্রিক চিন্তাভাবনা শুরু হয়ে যাবে, মুশকিল ওরকম করলে। যখন তো এতদিন ধরে রকমারি খাবার খেয়েই বাড়ালাম, কমানোর জন্য তো একটু কিচ্ছু সাধন লাগবে। আর এই যারা ডায়েট প্ল্যান করে, মানে যারা ডায়েটিশিয়ান, সাধারণ কাস্টমারেরা বা যারা ওর কাছে ট্রিটমেন্ট বা ওদের কাছে সাধারণত যারা আসে, তারা এই সরল এবং খুব সিধে সাদা কথাটাই বুঝতে পারে না। কোনো কাজই সহজ নয়। যদি একঘেয়ে ডায়েট যদি তারা করতে থাকে, দিতে থাকে, তাহলে কাস্টমার 2 দিন পর পালাবে। আমিও কথাটা আপনাদের এই জন্য বলতে পারছি, কারণ এটা আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেল। ফিটনেস চ্যানেল হলে এই কথা আমি বলতেই পারতাম না, অর্ধেক কাস্টমার পালিয়ে যেত। এই যে দেখুন, আরও গাদা গাদা পাথর নিয়ে যাচ্ছে, হাঁটাচলা করতে দেবে না এরা, সত্যি। কালকে ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম আপনাদের সাথে, ওই ছাদে পদ্ম গাছটা দেখানোর পরে ছেলেগুলো না এই দিক দিয়ে এলো, এই দিক দিয়ে যে আসে, এদিক দিয়ে আসতেই পারছে না। তারপর আমি যখন ওর কাছ থেকে রিসিভ করছি, তখন একটা ওই জোম্যাটোর ছেলে গেল, সেও এদিক দিয়েই এলো, এদিক দিয়ে এসে ওইদিকে চলে গেল। ওদের তো আসতে হবে। আমরা যদি বলে দিই যে আমরা ঠিক আছে বেরোবো না, আমাদের কাছে ব্লিঙ্কিট আছে, খাবার অর্ডার করতে গেলে জোম্যাটো সুইগি আছে, আর ছেলেগুলোকেও তো আসতে হবে রে বাবা, উড়ে তো কেউ আসতে পারবে না, তাদেরও তো ঝুঁকি। ট্রপিক্যাল ভ্যারাইটির এটা একটা সুবিধা। দেখুন
এরকম টিউবার থেকে ছোট ছোট টিউবার না সরি রানার ছোটো ছোটো রানার, সেখান থেকে কীরকম প্রত্যেকটা থেকে, এটা তো খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা থেকে পাতা ছেড়েছে, প্রতিটা থেকে। এটা খারাপ, এগুলো এখন বেছে বেছে আমি নিচে নিয়ে যাচ্ছি। এটাও খারাপ, বেছে নিচে নিয়ে যাব, নিচেতে একটা লাগাতে হবে। যেগুলো ভালো সেগুলো এক জায়গায় সরিয়ে রাখি। ভাবা যায় এইটুকুটুকু সব তার মধ্যে থেকে প্রত্যেকটা থেকে কিন্তু আবার নতুন করে পদ্ম গাছ হবে এবং সেগুলো খুব ভালো হবে। এই যে পাতাগুলো ভেঙে গেছে, সব একসাথে গোতাগুতি করে রাখা হয়েছে। এতগুলো নিচে নিয়ে যাই। ট্রাম্পেট ভাইন লাগানো হয়ে গেল, আর আজকে আমাদের মোটামুটি 100% টিউবারের কাজটা সমাপ্ত হয়ে গেল, পদ্ম গাছ প্রতিস্থাপন হয়ে গেল। ফেব্রুয়ারি মাসের মধ্যেই করা উচিত, হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করছি। জাস্ট দরজাটা, আমি ছাদে এসেছি, ছাদের দরজাটা আমি খুললাম, খুলে এই যে আমি ছাদে এলাম। ছাদে না আমার বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। আগে ছাদে বসবার কোনো অবকাশ ছিল না, জায়গা ছিল না, কিন্তু এখন ছাদে জায়গা হয়েছে, কিন্তু তাও আমার বসে থাকতে ভালো লাগে না। কারণটা হচ্ছে, আমি কী জন্য ছাদ থেকে খালি পালাই মনে হয়, বুঝতে না পারলে এখন বুঝতে পারছি। সেটা হচ্ছে আমার নিজের চোখের কাছে এই যে এতগুলো দড়ি, এইটা না আমাকে ভীষণ বিকর্ষণ করে, যার ফলে আমার এই যে এখন আবার এই জিনিসপত্রগুলো এইখানেই রয়েছে, এগুলো এখান থেকে সরছে না। হ্যাঁ, বলার পরেও আমি আজকে এগুলোকে সরিয়ে দেবো করলাম, তখন ওকে বললাম মামুনিকে, কিন্তু গা করেনি। তো এই জিনিসপত্রগুলো এখান থেকে যাচ্ছে না, এগুলো এই বিভিন্ন সময় এদিক ওদিক মোছার জন্য ব্যবহার করা হয়। তো এতগুলো দড়ি না রাখতে আমার একদম ভালো লাগছে না। আমাদের প্রত্যেক বৃহস্পতিবারে বিছানার চাদর কাচা হয়, হ্যাঁ অনেকগুলো হয়, কিন্তু প্রত্যেক দিনে একবারে কিন্তু সবগুলো মেলা হয় না, কিন্তু সেটার জন্য আমাদের প্রভিশন রাখতে হবে। কিন্তু এতগুলোর তো কোনো প্রয়োজন নেই। আমাদের যা প্রত্যেকদিন জামা কাপড় কাচা হয় তাতে এত দড়ির তো দরকার নেই। দড়িগুলোকে কেটে দিতে হবে, কারণ না হলে একদম ভালো লাগছে না। এটা একটা মনস্তাত্ত্বিক কিছু একটা বাধা তৈরি করছে আমার, মানে ঢুকেই বেরিয়েই দরজা খুলেই এতগুলো মানে সার জিনিস দেখতে খুব বাজে লাগছে। ছাদটা ক্লিন হলো বটে, তবে ঠিক ক্লিন হয়েও হলো না। আমাকে আরেকদিন একটা লোক রাখতে হবে এবং আমাকে কাপড় মেলার অন্যরকম একটা বিকল্প কিছু একটা ব্যবস্থা করতে হবে, যেটা আমি ছাদের জন্যই রাখবো। কারণ দড়ি দেখতে আমার ভালো লাগছে না। ছাদটাকে একটু সুন্দর রাখতে এই সময়টা যে এত আরামদায়ক আবহাওয়া, ছাদে যে এসে একটু বসবো ভাল লাগে না। এই জিনিসপত্রগুলোকে বিক্রি করে দেবো, এই যে এই পুরনো সোফা টোফা এইসবগুলো বিক্রি করে দিয়ে আমি নতুন একটা কিছু ব্যবস্থা করবো। করে দিলাম একটা স্ট্যান্ড, চলে আসবে এর মধ্যে। মিশোতে একটু টাইম লাগে, মিশোতেই অর্ডার করলাম। আর যখন করেই দিলাম তখন কয়েকটা তার, 2 থেকে 3টে তার রেখে বাকিগুলো সব কেটে দিতে হবে। পারলে আজকে কেটে দিলেই ভালো, থাক ওটা আগে আসুক। আর আমার বারান্দায় যেটা রয়েছে সেটা আমি এখন যেটা অর্ডার করলাম সেটা ছোট, ওটা আমি আমার বারান্দায় রাখবো। আর বারান্দায় যেটা আছে সেটা অত বড় স্ট্যান্ড আমার বারান্দায় লাগে না, ওটার জন্য আমি ওপরে ওটা পাঠিয়ে দেবো। আগে ওটা ডেলিভারি আসুক, সেটা আমি বারান্দায় রেখে যেটা বারান্দায় আছে সেটা উপরে পাঠিয়ে দিয়ে তারপর সমস্ত দড়ি ফড়িগুলো কেটে দিতে হবে। সমস্যাটা হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার, এই 2 দিন আমাদের একটু বিছানা চাদরের বহর থাকে বেশি, সেজন্য একটু তার লাগে। কিন্তু অন্য সময় এত করে থরে সাজিয়ে রাখা, এটা কোনো মানে হয় না। খুব স্টাক ফিল করছি, একটু বেরোতে হতো, কয়েকটা জিনিসপত্র লাগতো। আমি ট্রেডমিল হাঁটার জন্য যেটা ব্যবহার করছিলাম সেই স্নিকার, সেটা মানে সোলটা একদম খারাপ হয়ে গেছে। আর কখনো হাওয়ায় যদি পরেই চলে যায়, সেটা আবার খুব পায়ের নিচটা জ্বালা করে। তা সেই জন্য আমার একটা জুতো দরকার, তো সেটা তো কিনতে যেতে হবে, কিন্তু বেরোতে তো পারলাম না, কারণ হাজব্যান্ড বারণ করলো। দিনের বেলাতেই যাওয়া যাচ্ছে না, হলে একটু ভালো হতো। বাচ্চাগুলো ঠিক এই সময়টাতেই এত খেলাধুলো, বাপরে বাপ, চিৎকার চেঁচামেচি। চোখ সন্ধে বাতিটাতে দিয়ে নিই, তারপর দেখি কি করা যায়। খুবই বিরক্ত লাগছে,
কোভিডের সময়ও এরকম স্টাক ফিল করিনি আমি। বুম্বাদা দুজনে একটু ঘর কোনো মানুষ, কিন্তু আজকে খুবই অসুবিধা হচ্ছে। কি অসম্ভব ধোঁয়া দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে ঘুঁটের ধোঁয়া। এই ধোঁয়াটা কিন্তু ভীষণ ভীষণ ভালো ধোঁয়া। যাদের ধোঁয়ায় প্রবলেম নেই তারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। আরও অনেক কিছু দিয়েই কোভিডের সময় আমরা ধোঁয়া দিতাম, সেটার একটা সুন্দর একটা ব্লগও আছে, মানে ফিউমিগেশনের অনেক উপকারিতা আছে সেসব নিয়ে। তা সেই ব্লগটা খুঁজে দেখবো, অনেক দিন পরে একটু মনে হলো ব্লগটার কথা। তো যাই হোক, সব ঘরে ঘরে দিয়ে নিই, তারপর আসছি। আমি দুদিন আগে যে ভিডিওটা করেছিলাম, মানে বলো পরশু দিনে, সেই ভিডিওটাতে দেখলাম কয়েকজন কমেন্ট করেছেন, এবং এটা তো খুব অবধারিত যে ধরনের কমেন্ট আসবে। আমি কারোর কমেন্টকে আমি নেতিবাচকভাবে কিন্তু নিইনি, কিন্তু আমার মনে হলো যে ব্যাপারটা একটু ক্লিয়ার করা উচিত আপনাদের কাছে। একটা মন্তব্য, প্রতিনিধি স্থানীয় মন্তব্য, যেটা আমি এখানে স্ক্রিনশট আপনাদের লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আপনাদের এসেছে যে আমার মেয়ে যদি এরকম করে তাহলে আমার কি প্রতিক্রিয়া হবে। তার উত্তর দেওয়ার আগে খানিকটা আগে আমি পিছিয়ে যাই। সেটা হচ্ছে, আমার ছোটোবেলায় আমি একটা মোটামুটি, বাবা মা আমাদের দুজনেই চাকুরিরতা ছিলেন, তাদের রোজগার ছিল, কিন্তু আমি না ওই একটা মানসিকতার মধ্যে বা ওই একটা চিন্তা ভাবনার মধ্যে, তারা হয়তো বা সরাসরি এ ধরনের কথাবার্তা না বললেও তাদের কাছে এটা ছিল, এই ধারণাটা যেটা গড়পড়তা বাঙালি বাবা মায়েদের থাকে, সেটা হচ্ছে যে টাকা পয়সাকে অত গুরুত্ব না দেওয়া, চিন্তা করো না, এখন পড়াশুনো করো, অর্থই অনর্থের মূল, ইত্যাদি ইত্যাদি শব্দগুলোকে এমন মাথায় গেঁথে গেঁথে বসিয়ে দেওয়া। সেই যে তালা খোলা, সেই তালাটা খুলতে আমার সময় লেগেছে হচ্ছে অনেকটা। পয়সাকে শত্রু মনে না করা, সেটার যে একটা ট্রেনিং, সেটা আমি নিজেকে নিজেকে দিতে হয়েছে। এবং 41 বছর বয়সে এসে আমি মোটামুটি বুঝতে পারি যে তালাটা কিছুটা হলেও খুলেছে। কিন্তু সেই সময় ওই অবস্থানে দাঁড়িয়েও দেখুন, দিনহাটা শহর আজ থেকে, আজ আমি যে সময়ের কথা বলছি সেটা অনেক দিন আগে, দুযুগ আগের কথা আমি যদি বলে থাকি আপনাদের, তা সেই সময়টার দিনহাটা শহর আর এখনকার দিনহাটা শহরে পার্থক্য আছে। ছোট্ট একটা অ্যাক্টেরে বর্ডার ঘেঁষা শহর, এটা মহকুমা শহর কিন্তু মফস্বল শহর। ছোট্ট শহরের মধ্যেও আমাদের কাছে একটা এক্সাম্পল ছিল, আমি নামটা এখনই বলছি না। একজন দাদা ছিলেন যিনি আমাদের দিনহাটা ফুলদিঘির পাড়ে একটা ঠেলা নিয়ে জাস্ট বিক্রি করতেন সিঙ্গারা। তার 2 ঘন্টার মধ্যে সমস্ত সিঙ্গারা বিক্রি হয়ে যেত। তিনি যতই সিঙ্গারা নিয়ে আসুন, তার সিঙ্গারা কেনার জন্য তিনি ঠেলা থেকে যখন আসবেন, লোকে সার দিয়ে দাঁড়িয়ে থাকবে। তখন দিনহাটা শহরে জনসংখ্যা কম, হালফিলের দিনহাটা শহরকে তখনকার সাথে কিন্তু মেলানো যাবে না। এখন আমাদের যে বর্তমানে উদয়ন ঘোষ, সে এসে খুলনালচে বদলে দিয়েছিল, অস্বীকার করার তো কোনো উপায় নেই, কিন্তু তখন কিন্তু সেটা ছিল না। ওই ছেলেটি, মানে ওই দাদাটি, তিনি অন্য একটা জায়গায় চাকরি করতেন, সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে তিনি নিজের এই কাজটি শুরু করেন। ধরুন আমি তখন হাই সেকেন্ডারি স্কুলে পড়ি, আমার তখন মাথায় খেলতো ওই দাদাটি তার যা অর্থ করেছে, তার যা সম্পত্তি করেছে, মানে স্থাবর সম্পত্তি যেহেতু দেখা যায়, সেহেতু সেটা অস্থাবরটা অনুমান করা যায়, সেটা কিন্তু বহু বহু হাই স্কুল মাস্টারমশাইদেরও নেই। তবে আমার বাবা মায়ের যা মন মানসিকতা ছিল, তাতে করে সেই সময় দাঁড়িয়ে আমি যদি বলতাম যে আমিও ঠিক ওই কাজগুলোই করবো বা ওই ধরনের ওই দাদাটির মতোই কাজ করব, কেরিয়ার হিসেবে আমি ওই রকমই কিছু একটা নির্বাচন করব, আমাকে প্রভূত স্ট্রাগল করতে হতো, বাবা মা রাজি হতেন না, তারা অ্যালাউ করতেন না, এটা ঠিক। তেমনই ওই রকম কাউকে একটা বিয়ে করব, সেটাতেও কিন্তু বিভৎস রকম অসুবিধার মধ্যে আমি পড়তাম, আমাকে প্রচুর প্রচুর লড়াই করতে হতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমার মেয়েকে সেটা করতে হবে না। ওই তালাটা খানিকটা খুলে গেছে। এখন সে যদি নিজে মনে করে যে একটা আমি ব্যবসা করব, কিন্তু ব্যবসা করতে গেলে তার প্রথম দরকার হচ্ছে তাকে সার্ভে করতে হবে, মানে বাজার ঘুরে মনে করে যে এই জায়গায় একটা চায়ের দোকান দুর্দান্ত চলবে, এবং সে যদি সাকসেসফুলি সেটাকে রান করাতে পারে, তার মানেই সেখানে তার লক্ষ্মী সমাগম ঘটবে। এবং সেখানে অবশ্যই সে যে তার লক্ষ্মী বিজনেস, যা শুরুর বিজনেসটা ধরে রাখলেও সে সেখান থেকে উন্নতি করবে বন্ধু। সেখান থেকে সে একটি জায়গায় 2টি 3টি 4টি 5টি করে করে নেবে। এই ভরসাটা তার উপর আমার 16 আনা আছে। সেইটার জন্য তাকে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে হবে। একটা লেখাপড়া সে করছে, মানে তর্কের খাতিরে আমি যে কোনো মানুষের ক্ষেত্রে বলছি, যার প্রচুর মেধা রয়েছে, যে মেধাবী, অন্তত তার খাতায় কলমে সেটা তার বোঝা যাচ্ছে, বাস্তব জীবনে তার সাথে কথাবার্তাতেও বোঝা যাচ্ছে, তাহলে সে কেন এই 7,500 8,000 টাকার চাকরি করবে? তার মেধাটাকে সে কাজে লাগাক। সেই জন্য তাকে কিছু তালা ভাঙতে হবে, তার কিছু পুরনো চিন্তাভাবনা, স্টিরিও টাইপগুলোকে তাকে ছত্রাখান করতে হবে, করে তাকে একটু গঁতের বাইরে বেরোতে হবে। এবং সেই কমফর্ট জোনের বাইরে যখন যে বেরিয়ে যাবে, যখন সে লড়াইয়ে নামবে, তখন অবশ্যই তার অ্যাডভান্টেজ থাকবে তার মেধা এবং তার অধীত বিদ্যা। সে ব্যবসায়িক ক্ষেত্রে পড়াশুনো করেনি, কিন্তু
বিদ্যা মানে ওভারঅল সে যেটা শিখেছে সেটা তার কাজে লাগবেই লাগবে। অবশ্যই কিছু গুরুরও প্রয়োজন হয়। আমি যখন পুরো মন থেকে চাইবো যে আমি এটা করছি, আমি আমার গুরু পেয়ে যাব, ইউনিভার্স আমাকে আমার গুরুর সন্ধান ঠিক দিয়ে দেবে। গুরু মানে ক্ষেত্রে ব্যবসা গুরু হতে পারে, ইনভেস্টমেন্টস গুরু হতে পারে, মানুষজনের সাথে আমার আলাপ হবে, সেখান থেকে আমি কন্ট্যাক্টস খুঁজে পাবো। এরকম করে করে কিন্তু ঠিক আমি যেটা চাইছি আমি বুঝতে পেরে যাব যে এই জায়গায় দাঁড়িয়ে আমার এই দোকানটা করলে দারুণ চলবে। তারপরে যদি সেটা না চলে, কোনো কারণে ক্যালকুলেশন ভুল হলো, না চলে, ঠিক আছে, সে নিশ্চয়ই তৃতীয় কোনো ট্রাই করবে। কিন্তু এইভাবে বলাটা উচিত না। আপনি মেনে নিতে পারবেন তো, আপনি জনসমাজে বলতে পারবেন তো? আলবাত পারবো, কেন পারবো না? মারোয়ারিরা না ছোটোবেলা থেকে তাদের বাচ্চাদের ক্যাশ বাক্সে বসিয়ে দেয়, তারা ছোটোবেলা থেকে ব্যালেন্স শিট শিখিয়ে দেয় যে এইটা হচ্ছে ব্যবসা। আমাদের বাঙালিদের তো এই জায়গাটা সমস্যা আছেই, তবে আমাদের অনেক অ্যাডভান্টেজও আছে, সেটাও মানতে হবে। শুধুই আমরা খারাপ খারাপ তা তো বলতে পারবো না, কিন্তু কিছু কিছু সীমাবদ্ধতা তো আছে। আপনার যিনি প্রশ্ন করেছেন তথা প্রশ্নটা করেছেন সেই তালাটা এখনও খুলেনি, তবে নিশ্চয়ই একদিন না একদিন খুলবে। আমার মেয়ে যদি আজকে মনে করে যে সে চাকরি করবে, সেটা তার জীবন, সে চাকরি করবে। আর যদি সে মনে করে সে ব্যবসা করবে, সেটাও তার জীবন, সে সেটা করবে। দেখুন, টুকুরকে বড় যেভাবে করা হচ্ছে, টুকু নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে। তার জীবন, সে যা সিদ্ধান্ত নেবে সেটার দায়ভার আমাদের বহন করে বেড়াতে হবে এমনটাও তো নয়। নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থানে আমরা পৌঁছে দেব, তারপর সে নিজের পেশা নিজে নির্বাচন করবে এবং আমাদের একটা জীবন আছে, তারপর আমরা সেটা নিজেদের মতো করে বাঁচবো, আরামসে বলতে পারবো। সে যদি নিতে না পারে যাকে আমরা বলছি, সেটা তাদের প্রবলেম, আমাদের তো নয়। দেখানোর মতো কাজকর্ম সেরকম কিছু ভ্লগে তোলা হয়নি। যাই হোক, আশা করছি আমার কথায় কেউ দুঃখ পাননি। আমি কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্যে কিছু বলিনি। এখন আমার হাজব্যান্ডের কথাটা আসতে পারে। এর আগে এরকম কথা হয়েছে, আমার হাজব্যান্ডের কথা হয়েছে, তাহলে আমার হাজব্যান্ডকে এগুলো করতে বলুন। দেখুন, যাদের জব স্যাটিসফ্যাকশন থাকে না তাদের আমি বলি যে মেধা বুদ্ধি দিয়ে নিজের একটা কিছু করো। আমার হাজব্যান্ড যে ফিল্ডে আছে তিনি অত্যন্ত আনন্দের সাথে চাকরি করছেন, তার কাজটাকে তিনি খুব ভালোবেসে করছেন, সব দিক থেকে সে খুব খুশি তার চাকরি নিয়ে, সুতরাং তার ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসবে না। আর একদিকে যেমন আমি একটা স্কুলে পড়াতাম, সেটা প্রাইভেট স্কুল ছিল, আমি কিন্তু চাকরি ছেড়ে দিয়ে এখন কিন্তু আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। কাজেই আমি একেবারে সর্বৈব যেগুলো নিজের জীবনে প্রয়োগ করিনি অথচ আপনাদের বলছি তেমনটা কিন্তু নয়। এটা কিন্তু ব্যবসায়ী, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব একটা উদ্যোগের কাজ। প্রথম 1.5-2 বছর আমিও ধুলো চেটেছি, কোনো ভিউজ ছিল না, 20টা 25টা 80টা 100টা ভিউ হয়ে গেলে খুব আনন্দ হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমার টানা 1.5 বছর পর কিন্তু আমার চ্যানেলটা দাঁড়ায়। লেগে থাকলে সাফল্য আসে। কোন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যে জায়গায় দাঁড়িয়েছে 2018 সালে বা 2019-এ সেই পরিস্থিতি ছিল না। পরিস্থিতি সহজ বা কঠিন নয়, ডিফারেন্ট ছিল। সেই সময় যে স্ট্র্যাটেজিগুলো নিলে সোশ্যাল মিডিয়া দাঁড়ানো যেত, এখন সেটা বদলে গেছে। কিন্তু আমি এটাই বলতে চাইছি যে সামগ্রিকভাবে আমি কিন্তু সেই জায়গায় আছি যে এই কথাটা আপনাদের বলতে পারি। এখন আমার মেয়ে কী করবে, আমার বর কী করবে, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ডিসিশন। তারা আমার কাছের মানুষ হতে পারে, কিন্তু আমি তাদের জীবনের প্রভু নই। আপাতত এইটুকুই বলার। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।